পর্যন্ত আপনাদের সহ সাংবাদিকদের ঢুকায় ভাঙচুর হয়েছে, সারা দেশবাসী দেখুক, সন্ত্রাসীদেরকে বের করে দিক, অস্ত্র সহ বের করে দিক। এত তথ্য দেওয়ার পরে ওই হলে ঢুকতে পারে না কেন প্রশাসন? আমি কিন্তু অস্ত্র দেখে অসুস্থ, আমি আমার মাথা সমস্যা, ধরে কথা বলবো আমার সমস্যা, আমার পরীক্ষা সিলাই দাও আমার, আমি অস্ত্র দেখে প্রিপারেশন না নিয়ে যদি আমার 1 বছর গ্যাপ দিব আমি এই জন্য চলে আসতে পরীক্ষা দিই। এটা কেমন বিচারিতা যে একটা হলে যুবদল সন্ত্রাসীরা থাকবে, অছাত্ররা, আর ছাত্ররা বাইরে বাইরে ঘুরবে? এটা কোন বিবেকে আসে? এটা কোন মানুষের, মানে এরা মানে সুস্থ মানুষ না কি অসুস্থ মানুষ? আপনি কেন হল বন্ধ করলেন না? কেন প্রশাসনের কাছে নিরাপত্তা নিলেন না হলে? আপনি এখনো যুবদল, তারপরে হচ্ছে ছাত্র দলের সন্ত্রাসীরা এখনো অবস্থান করছে, আপনি কেন সাংবাদিক এবং হচ্ছে পুলিশ প্রশাসনকে হলে ঢুকাতে পারছেন না? আপনি কি ফাজলামি করেন স্যার? মানে মানুষের যে চাকরি করলে, সরকারি চাকরি করলে যে এতটা বিবেক বুদ্ধি যে বিক্রি করে দিতে হয়, এটা তো আপনি কেন না দেখলে আমরা চিন্তাম না স্যার। আপনি কেন দেখে এই বিশেষ ক্যাডার হওয়া বা শিক্ষক হওয়ার রুচিটাই শেষ হয়ে গেছে আমাদের। আপনাদের ছাত্ররা রাস্তায় রাস্তায় ঘুরে হলকারধারী বা বৈধ শিক্ষার্থী, আর আপনার হলে আজকে 4 দিন ধরে যুবদলের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করে, আপনারা এ পর্যন্ত সাংবাদিক ঢুকাতে পারেন না, এ পর্যন্ত পুলিশ ঢুকাতে পারেন না, আর আপনি একটা মাদ্রাসা চালাবেন কিভাবে? ককটেল 200 থেকে 250-এর মতো ককটেল আছে। এদের পরিকল্পনা হচ্ছে আমরা যখনই হলের দিকে যাব তারা ককটেল বিস্ফোরণ করবে, এই বিস্ফোরণের মামলা আমাদের উপর দায় চাপাই দিয়ে তারা হচ্ছে আমাদেরকে মামলা দিয়ে হেনস্থা করতে চাচ্ছে। এটা হচ্ছে ছাত্র দলের কেন্দ্রের পরিকল্পনা এবং যুব দলের কেন্দ্রের পরিকল্পনা। আসসালামু আলাইকুম। এইভাবে কি একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি দেশ চলতে পারে? সুপ্রিয় দর্শক, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তার পরে রেখেছে, তারা পরীক্ষা দিতে পারছে না। অথচ আলিয়া মাদ্রাসার ভিতরে ছাত্র দল নয়, শুধু যুব দলের সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে তাদেরকে দিয়ে মাদ্রাসার ভিতরে নিয়ন্ত্রণে রেখেছে এবং তারা অস্ত্র নিয়ে, ককটেল বোমা নিয়ে সেখানে তারা অবস্থান করতেছে। আর যারা বৈধ শিক্ষার্থী তাদেরকে হলে প্রবেশ করতে দিবে না। ছাত্রদল ঘোষণা দিয়েছে তাদের দখলে থাকবে প্রত্যেকটি ক্যাম্পাস। এটি আসলে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, তাদেরকেও তারা হার মানাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন, সরকার মাত্র 5 মাস এসেছে। এই 5 মাসেই ঢাকার বুকে আলিয়া মাদ্রাসায় হল দখল করার জন্য ছাত্রদল যখন শিবিরের সাথে মারামারি করে ব্যর্থ হয়েছে, তখন যুবদলের নয়নরা এসে নেতৃত্ব দিয়েছে। যুবদলের সন্ত্রাসীরা এসে শিবিরের উপরে হামলা চালিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়ে সমস্ত শিক্ষার্থীদেরকে বের করে দিয়ে মাত্র গুটি কয়েকজন ছাত্রদল এবং যুবদলের বহিরাগত সন্ত্রাসীরা আলিয়া মাদ্রাসা নিয়ন্ত্রণে নিয়েছে, তারা সেখানে দখলে রেখেছে। যখন আজ সকালে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আলিয়া মাদ্রাসার গিয়েছেন, তখন রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে সে সকল শিক্ষার্থীদেরকে বাধাগ্রস্ত করেছে, সেখানে যেতে দিচ্ছে না। বলতেছে সেখানে গেলে সংঘর্ষ হবে। সংঘর্ষ যদি হয়ে থাকে তাহলে ওই টুকাইদেরকে, ওই সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস থেকে কেন বেরোনো হচ্ছে না? যাই হোক, এ সম্পর্কে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং ব্যারিকেড দিয়ে পুলিশ রেখেছে, পুলিশের সামনেই এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন ঢাকা আলিয়ার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেখানে থাকা শিক্ষার্থীরা। আমরা বিস্তারিত দেখে আসবো। এটা কেমন স্যার? এটা কেমন? এটা যে লুটপাট হয়েছে, মনে করেন আপনার হচ্ছে 400 শিক্ষার্থী থাকে, তার 90টার মতো ল্যাপটপ, 90টা ল্যাপটপের দাম দিতে 30,000 40,000 করে ধরে আপনার 40 লাখ 50 লাখ সব আসবাবপত্র সহ অর্ধ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন? আপনি কেন হল বন্ধ করলেন না? কেন প্রশাসনের কাছে নিরাপত্তা নিলেন না হলে? আপনি এখনো যুবদল, তারপরে হচ্ছে ছাত্র দলের সন্ত্রাসীরা এখনো অবস্থান করছে, আপনি কেন সাংবাদিক এবং হচ্ছে পুলিশ প্রশাসনকে হলে ঢুকাতে পারছেন না? আপনি কি ফাজলামি করেন স্যার? মানে মানুষের যে চাকরি করলে, সরকারি চাকরি করলে যে এতটা বিবেক বুদ্ধি যে বিক্রি করে দিতে হয়, এটা তো আপনি কেন না দেখলে আমরা চিন্তাম না স্যার। আপনি কেন দেখে এই বিশেষ ক্যাডার হওয়া বা শিক্ষক হওয়ার রুচিটাই শেষ হয়ে গেছে আমাদের। আপনারা একটা শিক্ষক, আপনাদের ছাত্ররা রাস্তায় রাস্তায় ঘুরে হলকারধারী বা বৈধ শিক্ষার্থী, আর আপনার হলে আজকে 4 দিন ধরে যুবদলের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করে, আপনারা এ পর্যন্ত সাংবাদিক ঢুকাতে পারেন না, এ পর্যন্ত পুলিশ ঢুকাতে পারেন না, আর আপনি একটা মাদ্রাসা চালাবেন কিভাবে? আপনি ক্ষয়ক্ষতির পূরণ দেন। আপনার হলে থেকে কেন চুরি হবে? আমাদের ল্যাপটপগুলো কেন চুরি হবে? আমাদের সম্পদগুলো কেন চুরি হবে? এই ক্ষয়ক্ষতি আপনি দিতে পারবেন? এখানে অর্ধ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। আপনি এই ক্ষয়ক্ষতিটা কার থেকে এনে দিবেন আমাদের বলেন? আপনি কোথার থেকে এনে দিবেন এই ক্ষয়ক্ষতি? তারপরে এই যে পরীক্ষা, আজকে 1:30 থেকে পরীক্ষা, আপনি এখন বাজে আমরা এখনো পরীক্ষা নিরাপদে ঢুকতে পারতেছি না। আমাদের পরীক্ষায় আগে না জীবনই আগে। এখন পর্যন্ত আমরা বলছি যে ওখানে অস্ত্র সহ বোমা সহ ওরা অবস্থান করছে, ওদেরকে আপনারা কেন বের করতে পারছেন না? আজকে 4 দিন ধরে ওরা ওখানে অবস্থান করছে। বাংলাদেশের পুলিশ প্রশাসন আর সরকারি কর্মকর্তা আপনাদের এতই অভাব যে আপনারা সন্ত্রাসী 10টা-20টা সন্ত্রাসীকে আপনারা বের করতে পারেন না হলে? আপনি এখনই ব্যবস্থা নেন। আমরা ঠিক এই মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আলিয়া মাদ্রাসার যে প্রবেশ গেট রয়েছে, সেই প্রবেশ গেটে কিন্তু যারা ছাত্র শিবির রয়েছেন তারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছেন, এবং আমরা এখানে দেখছি যারা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন। এই পর্যন্ত আপনাদের সহ সাংবাদিকদের ঢুকায় ভাঙচুর হয়েছে, সারা দেশবাসী দেখুক,
সন্ত্রাসীদেরকে বের করে দিক, অস্ত্র সহ বের করে দিক। এত তথ্য দেওয়ার পরে ওই হলে ঢুকতে পারে না কেন প্রশাসন কিসের উপর হলকে ভিত্তি বিক্রি করে করে দিছে মানে তাদের কাছে। মাদ্রাসা কর্তৃপক্ষ কিসের উপর ভিত্তি করে এখন পর্যন্ত সাংবাদিক এবং প্রশাসনকে ঢুকতে দিচ্ছে না? মানে এটা কি তাদের কাছে বিক্রি করে দিছে? তাদের কি বাপের সম্পত্তি এখানে রেখে দিছে মাদ্রাসা? এখানে এটাই বোঝা যাচ্ছে যে সরকার দলীয় লোকের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষ একদম জিম্মি হয়ে আছে। যদি জিম্মি না থাকতো তাহলে আজকে সাংবাদিক এবং প্রশাসনকে তারা ঢুকতে দিত। একদম এটা পরিষ্কার হয়ে গেল। এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আজকে আমরা যেখানে নিরাপদ হলে থাকবো, যেখানে আমরা নির্বিঘ্নে পড়াশোনা করব সুষ্ঠু পরিবেশে, সেখানে আমাদেরকে রাস্তায় রাস্তায় আমাদেরকে টকাইগুলো দিয়ে রাস্তায় বের করে দিয়ে আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। এটা পরবর্তী বাংলাদেশবাসীকে এটা আমরা অনুরোধ করবো, পুরো বাংলাদেশ দেশবাসীকে আমরা অনুরোধ করবো, আপনারা এটার আওয়াজ তুলুন। আপনারা আওয়াজ তুলুন এবং আমাদেরকে প্রত্যেকটা ক্যাম্পাসের যে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, এই অরাজকতা সৃষ্টি থেকে যারা করতেছে তাদেরকে আপনারা মোকাবিলা করুন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। এখন মাদ্রাসা প্রশাসনের কাছে জিজ্ঞেস করেন, আমরা যাচ্ছি, আমরা নিরাপদ হলে ঢুকবো। আর হল থেকে আমার অ্যাডমিট কার্ড নিতে হবে, পরীক্ষা দিতে হবে। আমি কিন্তু হসপিটাল থেকে অসুস্থ, আমার মাথা সমস্যা, ধরে কথা বলবো আমার সমস্যা, আমার পরীক্ষা ছেলে পরীক্ষার্থী। সিলাই দাও আমার। আমি হসপিটাল থেকে প্রিপারেশন না নিয়ে যদি আমার 1 বছর গ্যাপ দিব, আমি এই জন্য চলে আসতে পরীক্ষা দিই। আমার এখানে এসে তারা থাকতে হইতেছে, আমি নিরাপত্তা নিতে করতেছি। স্যারদের আইসে এখানে নিয়ে যেতে বলেন, স্যারদের আইসে বলেন যে আপনার পরীক্ষার দিচ্ছেন, আপনি নিয়ে যান। আমার যদি কিছু হয় আপনারা তো ক্ষয়ক্ষতি দায়ভার নেবেন না। পুলিশের সামনে তো আমাকে পিটাইছে, পুলিশটা কিছু করতে পারলো না। তখন যখন নয়ন আসলো পুলিশের সামনে পিটাইছে আমাকে। স্যারদেরকে আইসে আমাদেরকে নিয়ে আর যেতে আমি যে 4 দিন ধরে হসপিটালে, আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমার মাদ্রাসা প্রশাসন আমাকে একদিন খোঁজ খবর নিতে পারলো না। স্যার তো ওই পাশ থেকে সে এখনো সচিবের কাছে জানবে, এটা জানবে, আমরা সবই বুঝি। মানে একটা হলে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে যায় আর যুবদলের সন্ত্রাসীরা 4 দিন অবস্থান থাকে, স্যাররা এখন পর্যন্ত আপনাদের অনুমতি দিতে পারলো না, তাদেরকে বের করে দেন। আপনারা সাংবাদিকদেরকে ঢুকাইতে পারলো না, এখনো হলে ঢুকাইতে পারলো না। আমার 1 বছর আমি গ্যাপ দিব, আমার জীবন থেকে 1 বছর নষ্ট করবো আমি। সেদিনও আপনারা আসছেন, সেদিনও আপনারা বলছেন শনিবারের মধ্যে ওকে করবেন। কি করলেন? আরো তো কেন বলে না? না, আপনি বলেন স্যার, আপনি বলেন। আচ্ছা বলেন, 4 তারিখেই যখন অরাজকতা হয়ে গেল, তখন মাদ্রাসা প্রশাসনের কি এই ক্ষমতা নাই যে একটা নোটিশ দিয়ে হল বন্ধ করে দিতে? বন্ধ করে দিয়ে আপনাদের কাছে বলতে হতো সরকারি সম্পদ এবং শিক্ষার্থীদের সম্পদ আপনারা নিরাপত্তা দেন। আপনারা কি পারতেন না? অবশ্যই পারতেন। আপনাদের কেন নিরাপত্তার দায়িত্ব দিল না? আপনাদের নিরাপত্তার এখন পর্যন্ত আপনাদের হলে প্রবেশ করার অনুমতি দেয় না, নিরাপত্তার দায়িত্ব দেয় না, সাংবাদিক ঢুকাতে দেয় না। তারা তো যুবদলের সন্ত্রাসীদের ওখানে লালন পালন করতেছে। এটা তো মাদ্রাসা প্রশাসনের সাথে জড়িত। আমরা যদি মামলায় যাই, মাদ্রাসা প্রশাসনের আগে মামলা দেবে। এরা মাদ্রাসা প্রশাসনের মদতেই এই কাজগুলো হয়েছে, লুটপাট হয়েছে। একটা ছাত্রর কি থাকে? একটা ছাত্র অনেক পরিশ্রম করে সারা জীবনের একটা অর্জন থাকে, সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা পুরাই ফেলছে। একটা ছাত্রের কষ্টের টাকা দিয়ে অল্প অল্প টাকা গুছায় একটা ছাত্র ল্যাপটপ কেনে, ল্যাপটপ চুরি করা হয়েছে। আমাদের যত আসবাবপত্র এবং কাপড়, যে একটা ভালো একটা যে পাঞ্জাবি পায়জামা, ওটাও চুরি করা হয়েছে। এটা কেমন বিচারিতা যে একটা হলে যুবদল সন্ত্রাসীরা থাকবে, অছাত্ররা, আর ছাত্ররা বাইরে বাইরে ঘুরবে? এটা কোন বিবেকে আসে? এটা কোন মানুষের, মানে এরা মানে সুস্থ মানুষ না কি অসুস্থ মানুষ? এ কোন বাংলাদেশ রে ভাই? মানে কি বাংলাদেশে বসবাস করি? মানে এখানে নয়নের মতো একটা কুখ্যাত মানের একটা চাঁদাবাজ, একটা সন্ত্রাসী, এখানে তার নেতৃত্বে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1780 খ্রিস্টাব্দে। এশিয়া মহাদেশের সর্বপ্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সরকারি মাদ্রাসায় আলিয়া। তো সেই মাদ্রাসায় একটা সন্ত্রাসী সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দিয়ে 4 দিন যাবত অবস্থান করছে। বাংলাদেশের প্রশাসন কোথায়? মাদ্রাসা প্রশাসন কোথায়? কোথায় সচিব? কোথায় ডিজি? মানে এই কি কোনো বাংলাদেশ? তারেক রহমান এ তো কোনো প্রধানমন্ত্রীর কাতারেই পড়ে না। এ তো নিজেই একটা, আমার মনে হয় এই চোরের হচ্ছে বাবা। এই যে চাঁদা তোলে, তারপরে হচ্ছে মাদক সেবক করে, সব কিছু দায়ভার তার, তো সেই তো এইগুলো করায়। সে এখন পর্যন্ত জানে না যে আলিয়াতে হামলা হয়েছে, বহিরাগত নয়নের নেতৃত্বে, যুবদলের নেতৃত্ব থেকে বের করে দেওয়া হয়েছে। সে জানে না, সে সাংবাদিকের মাধ্যমে সে জানে না যে সে কি ব্যবস্থা নিল আমাদের জন্য। সে কিসের প্রধানমন্ত্রী? তাকে তো বাংলাদেশের মানুষ আমার মনে হয় ভোটও দেয় নাই। সে তো চুরি করে হয়েছে, তো পাক্কা চোর। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা মানে পাক্কা চোর থাকে, সে বাংলাদেশের আর কি করা যায়? সে এখন পর্যন্ত জানে, এখন পর্যন্ত জানার পরে আমাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে? সে আরো কালকে যুবদলে কারো পাঠিয়ে দিয়ে হলে প্রবেশ করাচ্ছে এবং পুলিশ প্রশাসনকে বাধা দিয়ে রাখছে। একটা রাষ্ট্র পরিচালনায় আমরা কি তাদের নাগরিক না? আমাদের তো অধিকার নাই? এই জুলাই আন্দোলনে আমি তো ছিলাম সম্মুখের সারিতে, প্রথম কথা ছিলাম। আজকে আমি এইখানে
আর সে লন্ডন থেকে আসে সে হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে আমাদের উপরে অত্যাচার চালাবে, এটা তো মেনে নেওয়া যায় না। পরীক্ষা। একটা সন্ত্রাসী দেশ কায়েম করতেছে, এমন দেশ আমরা দেখতে চাই না। আমরা এমন দেশ চাই নাই। আমরা একটা সাম্য, একটা স্বাধীন দেশ চেয়েছিলাম, যেখানে সবাই রাজনীতি করবে, যেখানে সবাই নির্বিঘ্নে পড়াশোনা করবে, যেখানে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। কিন্তু আজ এই সরকার আমাদেরকে একটি স্বাধীন দেশ দিতে ব্যর্থ হয়েছে। আমরা ঠিক যেমনটা দেখছি এখানে আলিয়া মাদ্রাসার প্রবেশ পথে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ছাত্র শিবির রয়েছেন তারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছেন। এখানে হলে অবস্থান করছে ছাত্র দলের বহিরাগত এবং যুব দলের সন্ত্রাসীরা। এইখানে ককটেল 200 থেকে 250-এর মতো ককটেল আছে। এদের পরিকল্পনা হচ্ছে আমরা যখনই হলের দিকে যাব তারা ককটেল বিস্ফোরণ করবে। এই বিস্ফোরণের মামলা আমাদের উপর দায় চাপাই দিয়ে তারা হচ্ছে আমাদেরকে মামলা দিয়ে হেনস্থা করতে চাচ্ছে। এটা হচ্ছে ছাত্র দলের কেন্দ্রের পরিকল্পনা এবং যুব দলের কেন্দ্রের পরিকল্পনা। আর এই কেন্দ্রের পরিকল্পনা হয়তো তারা হচ্ছে বিএনপির হাইকমান্ড থেকেই পেয়েছে, এমনকি তারা প্রধানমন্ত্রী থেকেও এই পরিকল্পনা পেতে পারে যে এই হল যদি দখল করা হয়, একটা মিনি ক্যান্টনমেন্ট তৈরি করে এই হল থেকে যুব দল এবং ছাত্র দলকে উঠায় রেখে সারা ঢাকাতে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে। তারই অংশ হিসেবে এখন পর্যন্ত যারা হলে আছে, একজন ইসলামী ছাত্র শিবিরের কর্মীও নাই হলে এবং সাধারণ শিক্ষার্থীও নাই। এখানে ছাত্র দলের 10 থেকে 12 জন আছে, আর 50 থেকে 60 জন আছে যুব দলের বহিরাগত সন্ত্রাসীরা, যারা চিহ্নিত সন্ত্রাসী তারা আছে। আমরা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুব দলের দক্ষিণের সমস্ত সন্ত্রাসী হলের মধ্যে অবস্থান করছে। পুলিশ প্রশাসনকে বারবার বলার পরও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত হলে রেড দিতে পারছে না। আমরা আজকে হলে প্রবেশ করতে চেয়েছি, কিন্তু হলের অবস্থা খুবই নাজুক অবস্থায় আছে। আমরা যতদূর জানতে পেরেছি হলে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র এবং হচ্ছে ককটেল এবং হচ্ছে মদের বোতল, মানে হচ্ছে গ্লাস দিয়ে আমাদেরকে ঢেল ছুটবে এবং ককটেল ফুটানোর পরে আমাদের নামে তারা মামলা দায়ের করবে যে আমরাই ককটেল ফুটাইছি। এটা হচ্ছে আমরা যতদূর জানি এটা হচ্ছে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের চক্রান্ত এবং হচ্ছে যুব দলের কেন্দ্রীয় নেতা নয়নের নেতৃত্বে এই কাজটি হবে। সেই জন্য আমরা হলে প্রবেশ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের হল থেকে বহিরাগত বের করে দিতে এবং হলে রেড দিয়ে সন্ত্রাসীদের যে অস্ত্র আছে অস্ত্রগুলো বের করে দিতে এবং মদের বোতল আছে এইগুলোকে বের করে দেওয়ার পরে আমাদের সাংবাদিক ভাইয়েরা যাওয়ার পরে যদি আমাদেরকে মনে করেন যে এই হল এখন নিরাপদ এবং আমাদের নিরাপত্তার সাথে আমাদেরকে হলে উঠাতে হবে। আমাদের হলে উঠার পিছনে তাদের নিরাপদ দিতে হবে। আচ্ছা ভাই, এটা বাংলাদেশের কোন শিক্ষার্থী বা কোনো মানুষ এটি বিশ্বাস করবে ইসলামী ছাত্র শিবির বহিরাগত নিয়ে হলে থাকে? এটা একটা প্রোপাগান্ডা। এবং যারা আপনারা নিচেও জানেন যে তাদের কেন্দ্রীয় সভাপতির থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছে সবাই অছাত্র এবং আলিয়া মাদ্রাসার হলে যারা অবস্থান করে ছাত্র দলের প্রতিনিধি হিসেবে তাদের হচ্ছে 15 থেকে 16 সালে কামিল শেষ হয়ে গেছে। মানে আজ 8 থেকে 10 বছর আগে কামিল শেষ হয়ে গেছে। তাদের নাম তাদের সবকিছু আমার ফেসবুকে দেখবেন পোস্ট করা আছে এবং মাদ্রাসা প্রশাসনের কাছে তাদের 13 জনের লিস্ট দেওয়া আছে যে এরা ছাত্র না, এরা হচ্ছে বহিরাগত, এরাই হচ্ছে ছাত্র দলের প্রতিনিধিত্ব করছে এবং এরা মাদকের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত এবং এই মোড়ে চাঁদা তোলে হচ্ছে টাক ঠেকায়। এরা হচ্ছে পুলিশ প্রশাসনের কাছেও তাদের এন্ট্রি করে তাদের নাম দেওয়া আছে। তারা চিহ্নিত মাদকসেবী এবং চিহ্নিত চাঁদাবাজ এবং চিহ্নিতভাবেই তারা প্রমাণিত তারা হচ্ছে অছাত্র। আপনারা তাদের যে 10-12 জনের নাম আমি বলবো, আপনারা মাদ্রাসা প্রশাসনের কাছে জেনে নিতে পারেন তারা ছাত্র কি ছাত্র না। আর আমাদের একজনের যদি প্রমাণ করতে পারে যে একজন ইসলামী ছাত্র শিবির বহিরাগত এই হলে থাকে বা একজন রেগুলার ছাত্র না, তাহলে আমরা এই হল থেকে আর জীবনেও এই হলে আসবো না। হ্যাঁ, আমরা 4 তারিখে সন্ত্রাসীরা যখন আমাদেরকে ধাওয়া দিয়ে আমাদের হল থেকে বের করে দেয় তখন আমরা মাদ্রাসা প্রশাসনকে জানাই যে স্যার আমাদেরকে বের করে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, এরা হচ্ছে যুব দল এবং ছাত্র দলের সন্ত্রাসীরা। তখন আমরা মাদ্রাসা প্রশাসনকে জানাই যে আমাদের হল তাহলে আমরা যেহেতু আমাদেরকে বের করে দিয়েছে, সাধারণ ছাত্রকে বের করে দিয়েছে, তাহলে আপনি হল বন্ধ করে দিয়ে হলের নিরাপত্তা, সরকারি সম্পদ এবং শিক্ষার্থীদের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আপনারা সংরক্ষণ করেন। তারা হল বন্ধ করতে পারে নাই। তারা হচ্ছে হলে এখন সাধারণ শিক্ষার্থীও নাই, তারা হচ্ছে যুব দল সন্ত্রাসী এবং ছাত্র দলের সন্ত্রাসীরা অবস্থান করছে অস্ত্রশস্ত্র নিয়ে। আজকে আমাদের পরীক্ষার মুহূর্তে আমরা যখনই যাব ওইখানে ওই হলের মধ্যে তারা ককটেল বিস্ফোরণ করে আমাদের নামে মামলা দেওয়ার তারা চেষ্টা করতেছে এবং ষড়যন্ত্র করতেছে। এখন আমরা করতে চাই মাদ্রাসা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং দেশবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমাদের হলে বহিরাগতকে বের করতে হবে এবং সাংবাদিক এবং পুলিশ সহ হলে রেড দিয়ে হলের যে অস্ত্রশস্ত্র আছে বের করে দিয়ে আমাদের নিরাপত্তার সাথে আমাদেরকে হলে প্রবেশ করতে দিতে হবে। আগেও বলেছেন, এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যে
আমার মেসেজটা হয়েছে আমরা এখানে আসবো, আমরা তো বলছি আমরা শান্তিপূর্ণ ভাবে হলে প্রবেশ করব। এখন হলে যদি অস্ত্র থাকে, হলে যদি সন্ত্রাসী থাকে, যুবদল হলে যদি অছাত্র থাকে, তাহলে আমরা বলবো না যে আমাদের হল অনিরাপদ। আপনি কেন প্রশ্ন করেন এইটা? আমরা অবশ্যই জানি যে এখানে অস্ত্র আছে, অস্ত্র তাদের প্রশাসন আছে, প্রশাসন বের করে দিবে। যুবদল এবং বহিরাগতদেরকে হল থেকে বের করে দিলেই তো আমরা হলে প্রবেশ করতে পারবো। হলে গতকাল রাতে রবিউল ইসলাম নয়ন যুবদলের নেতৃত্বে গতকাল রাতে হলে অস্ত্র ঢুকানো হয়েছে। এটা প্রশাসনকে জানানোর পরে এ পর্যন্ত তাহলে সাংবাদিকদের ঢুকতে দিক, তারা পুলিশ প্রশাসন রেড দিক যে এখানে হলে কিছুই নেই, আপনারা নির্বিঘ্নে ঢোকেন। এখন ওখানে হলের মধ্যে আমরা ঢুকতে চাইছি, যাওয়ার মাত্রই তারা হচ্ছে হলের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করছে। ভাই এখানে হচ্ছে ককটেল আছে 250 থেকে 300, তারপরে হচ্ছে পিস্তল আছে এবং বোমা আছে, তারপরে মদের বোতল আছে, কাচের বোতল আছে, যেগুলো দিয়ে আমাদেরকে নিক্ষেপ করবে। এখানে তাদের মাধ্যমে এবং ওখানে ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী আছে, এখন অবস্থান করছে, এবং আশেপাশের যে কর্মচারীরা আছে, কর্মচারীরা আমাদেরকে এই তথ্যটা দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানাইছি, পুলিশ প্রশাসন এ পর্যন্ত রেড দিচ্ছে না কেন? ওখানে এরা হচ্ছে 236 নম্বর রুমে আছে, তারপরে 35 আছে, আলিয়া মাদ্রাসা হলের মধ্যে আছে। এর ভাই আমাদের প্রশ্ন করা বাদ, আপনারা হলে গিয়ে পরীক্ষা দিব কোন সময়? হ্যাঁ, এই ব্যারিকেডে তো আমাদেরকে যেতে দিচ্ছে না। আমার নাম আব্দুল আলিম, আমি এখানে তাফসীর বিভাগের সেকেন্ড ইয়ারে পড়ি, এবং আমার হচ্ছে পরিচয়, আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ঢাকা আলিয়া। জি, পুলিশ বলতেছে মাদ্রাসা প্রশাসনকে ফোন দিতে। মাদ্রাসা প্রশাসনে কি আগেও জানানো হয়েছে, মাদ্রাসা প্রশাসন কেন আমাদের হল পরিষ্কার করতেছে না, হল থেকে আমাদের নিরাপদ হল দিতে পারতেছে না। আমরা তাদেরকে জানানোর পরেও তারা বহিরাগত সন্ত্রাসীদের কেন বের করতে পারতেছে না, তারা অছাত্রদেরকে কেন বের করতে পারতেছে না? ঠিক আছে, ধন্যবাদ। আমরা যেমন দেখছি আসলে এই মুহূর্তে যে নেতা আমরা পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দেওয়ার পরে কয়টা থেকে পরীক্ষা মামলা দেওয়ার চক্রান্ত করতেছে। 1:30 পরীক্ষা। এখন আমরা ওই দিকে গেলে পরে তারা যদি বোমা বিস্ফোরণ করে আমাদের উপরে মামলা এবং হামলা করতে চায়, এটা তাদের সেন্ট্রালি পরিকল্পনা। এটা হচ্ছে রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের নেতৃত্ব দেওয়া হচ্ছে, এবং রবিউল ইসলাম নয়ন গত হামলার দিনে নিজে উপস্থিত ছিলেন, এবং তার নেতৃত্বে এই অস্ত্র হলে ঢুকানো হয়েছে। আপনারা কেন হলে প্রবেশ করতে পারতেছেন না? পুলিশ প্রশাসনকে এতবার বলার পরে পুলিশ প্রশাসন কেন হলে প্রবেশ করতে পারতেছে না? এই শক্তি কোথা থেকে আসে? এই শক্তি মাদ্রাসা প্রশাসন এবং পুলিশ প্রশাসন দিয়েছে। হল যদি বন্ধ করে দিয়ে, পুলিশ প্রশাসন রেড দিয়ে যদি হল বন্ধ করে দিত, তাহলে হলে বহিরাগত এবং ছাত্রদল এবং যুবদল সন্ত্রাসীরা প্রবেশ করতে পারতো না। যেমনটি দেখছেন আসলে তাদের যে অভিযোগ, আসলে যে সে অভিযোগ তারা বলছে, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যেমনটি দেখছেন আসলে মোড়ে কিন্তু পুলিশের বাধায় রয়েছে, এবং সেই বাধা কিন্তু তারা তাদের ক্ষোভের জায়গাটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি আমাদের দৈনিক ক্লাব এখানে কিন্তু অনেকেই অবস্থান করছে, তবে তারা যেমন বলছে যে পুলিশের বাধার মুখে কিন্তু তারা পড়েছে। সব লুটপাট করছে। এখন আমি পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিতে আসা আমি বুঝতেছি না পরীক্ষা দিব কিভাবে। এখন আমার 1:30 পরীক্ষা, আমি এখন এখানে আটকা পড়ে আছি। জি, যে আমি ছাত্র শিবিরের সাথে, আমি এখানে আমার আসলে বাধা দিচ্ছে, ঢুকতে দিতেছে না, ঢুকতে দিতেছে না। আমাদের আজকে হলে ঢোকার কথা, তো আমি আসলে হলে ঢুকতে আসি না, আমার পরীক্ষা, আমি সেজন্য আসছি। আমি কিন্তু সুস্থ না, আমি হসপিটালে ভর্তি আছি, ছুটি নিয়ে আসছি, এখনো পরীক্ষা দিতে আমি যাইতে পারছি না। 1:30 পরীক্ষা আমার, তো কি করবো এখন কোনোভাবেই যে না। এখন তো এখানে দেখতেছেন আপনারা, এখানে আটকে আছি, দেখতেছেন আপনারা। দেখার চেষ্টা করছি কিন্তু লাইভে এই মুহূর্তে, যেমনটি দেখার চেষ্টা করছি কিন্তু লাইভে এই মুহূর্তে যেমনটি দেখছেন আসলে শিবিরের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসে তারা অবস্থান করছে, এবং তারা যেমনটি বলছে তারা সেই যে আসলে তাদের অনেকে পরীক্ষাও রয়েছে, তবে তারা প্রবেশ করতে পারছে না এখন পর্যন্ত হলে, এমনটি তারা গণমাধ্যমে জানিয়েছে। আমরা আরও দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করবো আসলে বিষয়টা আপনারা দেখছেন অনেকে কিন্তু অসুস্থ অবস্থাও এখানে এসেছে, তবে তারা ভিতরে প্রবেশ করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।